ধন্যবাদ রাত্রি। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম আত্মত্যাগকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণের ঐতিহাসিক উদ্যোগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন শেষে তিনি বলেন, এ জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক দলের অর্জন নয়, ঐতিহাসিক এই বিজয়ের মহানায়ক জনগণ। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, ২৪-এর ছাত্র জনতার বিভিন্ন স্মৃতি ও দলিল ঘুরে দেখেন। উদ্বোধনী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সংস্কৃতি মন্ত্রী, তথ্য উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাইয়ের বীর শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এই কাম করে না, র্যাট কাম করে না। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। গুম, খুন, হত্যা, আয়নাঘর সহ মানবতা বিরোধী নানা অপরাধের পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বলেন, আওয়ামী লীগ দেশে ফিরলে প্রতিহত করবে দেশের জনগণ। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ের বীর সন্তানদের স্মরণ ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করছে সরকার। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। দেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বানানো ২৪-এর জুলাই আগস্টের গণ আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর হট্টগোলের সৃষ্টি হয়। প্রামাণ্যচিত্রে ২৪-এর আন্দোলনকারীদের যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেন এনসিপির নেতারা। এক পর্যায়ে অনুষ্ঠান ত্যাগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন নেতা। আপনারা যা বলবেন আমরা তো মনোযোগ দিয়ে, যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। ৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যেয়ে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন, আমরা অপেক্ষা করে আছি। আসেন, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন ৮২ বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধিতায় দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। যারা ২৪-এর অভ্যুত্থানে অংশ নিয়েছিল, ৫ই আগস্ট ছিল তাদের জীবনের সেরা সময়। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, গণতান্ত্রিক যাত্রা যেন স্থিতিশীল থাকে। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে, যেটা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
এবং ফ্যাসিবাদের বিচার। সকলের প্রত্যাশার জায়গা একটাই, যে আর যেন ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে না আসে, গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনো জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে বিভিন্ন জেলার জুলাই স্মৃতিস্তম্ভে ভিড় করেন মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম রেল স্টেশন এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। পরে আলোচনা সভায় জুলাই জাতীয় সনদের আলোকে সংস্কার বাস্তবায়নের সরকার কাজ করছে বলে আশ্বাস দেন পার্বত্য ও ভূমি বিষয়ক প্রতিমন্ত্রী। এদিকে নগরীর বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সমাবেশ ও এনসিপির গণভোজ অনুষ্ঠিত হয়। বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী শহীদদের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক সংস্কৃতি ও সংসদীয় রাজনীতিকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন। সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, কুমিল্লা ও পঞ্চগড়েও ছিল আলোচনা সভা, শোক যাত্রা, সংবর্ধনা, পুষ্পস্তবক অর্পণের আয়োজন। বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং নতুন বাংলাদেশ গঠনে তাদের আদর্শ অনুসরণেরও আহ্বান জানান। এছাড়া নওগাঁ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গোটা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র, পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, বিজয়ী হয়েছে গণতান্ত্রিক মানুষ। শহীদদের যে আত্মার মাগফিরাত কামনা করে তাদের যে প্রত্যাশা তা সুস্পষ্ট আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জুলাই গণঅভ্যুত্থান বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক বাস্তবতা। সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী জুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে নানা কর্মসূচি। বুধবার ভোরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। জানান, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার চেষ্টা দেশকে অস্থিতিশীল তৈরির দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। আজকের দিনে আমরা জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদকে উৎপাটন করে ছাত্র জনতা, রাজনৈতিক দলের সারা জাতির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, আমরা গণতন্ত্র উত্তরণে আসতে পেরেছি। যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। কিন্তু এতটুকু আপনাদের মাধ্যমে বলতে চাই যে অবশ্যই আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাল্লাহ। শেখ হাসিনার কখনো দেশপ্রেম ছিল না। ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তবে অন্য দেশের দাগী আসামি কি করে তাদের দেশে আয়োজিত অনুষ্ঠানে অডিও বক্তব্য দিতে পারেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সাথে শেখ হাসিনার বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের কিছুই করার নেই ইস্যুতে রিজভী আরও যুক্ত করেন, বিগত সময়ে বেগম খালেদা জিয়ার আইনজীবী যখন ভারতে বসে প্রেস ব্রিফিং করতে চেয়েছিল তখন তা করতে দেয়নি ভারত। আজকে শেখ হাসিনার জন্য ভারত মায়া কান্না করছে। এগুলো ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সে চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্ত পিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য কালচারাল ফ্যাসিস্ট চক্র নিয়মিত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বলেন, বিপ্লবের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে শহীদদের কথা জারি রাখতে হবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ পারফর্মিং আর্ট জুলাইয়ের পথ প্রান্তর পরিবেশনার আয়োজন করে ডাকসু। অনুষ্ঠানের উদ্বোধন করে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা খুবই অপ্রত্যাশিত। যারা সন্ত্রাস কায়েম করতে চায় তাদের এখনই নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় জুলাইয়ে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে পারফর্ম আর্টে অংশগ্রহণকারীদের নিয়ে র্যালি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস ইতিমধ্যে শুরু হয়েছে। কালচারাল ফ্যাসিস্ট চক্র তারা প্রতিনিয়ত জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই বিপ্লবকে আমরা দীর্ঘস্থায়ী করতে চাই। বিপ্লবের যে আকাঙ্ক্ষা, স্পিরিট, সেটা যদি আমরা ছড়িয়ে দিতে চাই তাহলে আমাদেরকে কালচারালি জুলাইয়ের শহীদদের কথাগুলো আমাদের বারবার বলতে হবে, ডকুমেন্টেড করতে হবে। আমরা এখানে ছাত্র রাজনীতির মধ্যে সহিংসতা চাই না, কিন্তু এটা খুবই অপ্রত্যাশিত। বাংলাদেশ একটা সময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। জুলাই যোদ্ধাদের হাত ধরে সেটি পুনরুদ্ধার হয়েছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের স্মৃতি তুলে ধরে বলেন, জুলাইয়ের তরুণ এবং দুরন্ত ছেলেমেয়েরা প্রবল এক দানবের হাত থেকে দেশকে রক্ষা করেছে। মন্ত্রিত্ব পাওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে অংশ নেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য অ্যাসিড টেস্ট ছিল বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এই ছেলে মেয়েগুলো, দুরন্ত ছেলে মেয়েগুলো প্রবল একটা লড়াইয়ে একটা ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনেছে, এনে আমাদের হাতে দিয়েছে। এই দেশটাকে যেন আমরা আমাদের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের ডেডিকেশন দিয়ে, আমাদের মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যেন এই দেশটাকে আগলে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। দুর্নীতিমুক্ত সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও জানান, অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সহায়তায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে। দেশকে আবারও বিদেশি এজেন্ট দ্বারা অস্থির করে দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। এই স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু আপনারা শিক্ষিত সমাজ, এখনও কিন্তু স্বৈরাচারের দূষররা দেশে রয়েছে, নানাভাবে দেশটাকে আবার অস্থির করার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনাদের সবার নাক চোখ খোলা রাখতে হবে, আমাদের এদেরকে প্রতিহত করতে হবে। আমাদের শপথ করতে হবে আমরা সকল ষড়যন্ত্রকে সামনের দিনে আমরা প্রতিহত করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখব। এদিকে যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। বুধবার দিনের শুরুতে মিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন মিশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় কর্মরত সোনালী ব্যাংক এবং বিমান বাংলাদেশের কর্মকর্তারাও। দূতাবাসের বাংলাদেশ গ্যালারিতে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মরণ সভা। পরে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দেশের পাশাপাশি মালয়েশিয়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জুলাই আন্দোলনে আত্মত্যাগীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বক্তারা। অন্যদিকে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। অংশ নেন কমিউনিটি নেতা, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। শহীদদের স্মরণে বিশেষ দোয়া, স্মৃতিচারণের মাধ্যমে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের ইতিহাস এবং তাৎপর্য। এ সময় প্রবাসীরা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। যথাযোগ্য মর্যাদায় কাতারের বাংলাদেশ দূতাবাসেও জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত 7টায় দোহা আল হিলাল বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সভাপতিত্বে এবং দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলামের পরিচালনায় চলে আলোচনা সভা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার, ডেপুটি চিফ অফ মিশন, শ্রম কাউন্সিলর, সামরিক উপদেষ্টা সহ আরও অনেকে। অংশ নেন কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির মানুষ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের মাটিতে ব্যবহার করে গণমাধ্যমে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব ও জুলাই শহীদদের অবমাননার শামিল। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ভারতের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়। তবে দেশটির মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেয়া ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের পরিপন্থী। সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার মাফিয়া বাহিনীকে বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয় বিবৃতিতে। জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অনুমতিতে ক্ষোভ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, 2013 সালে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তর না করে তাকে মিডিয়ার সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়া দুঃখজনক। বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনামলে 4000-এরও বেশি মানুষকে ক্রসফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত 7 লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আবৃত্তি উৎসবে তিনি আরও বলেন, বিগত আওয়ামী আমলে গুমের শিকার হওয়া 700-র বেশি মানুষের স্বজনেরা আজও ফিরে আসার প্রতীক্ষায় আছেন। শিল্প সংস্কৃতির জগতে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি ছিল না জানিয়ে আইনমন্ত্রী বলেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে শিল্প সংস্কৃতির অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 60 লক্ষের বেশি মানুষ যারা বিএনপি করার অপরাধে মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছিলেন, যে তালিকায় যেদিন ঘটনা ঘটেছে তার থেকে 20 বছর আগে মৃত ব্যক্তিও আছে। যে ব্যক্তি হজ করতে গেছেন, হজরত অবস্থায় আছেন, সেই দিন দেখা গেছে তাকে এখানে বোমাবাজি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পলাতক সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে এনে আদালতের রায় বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, 2026-এর নির্বাচনের আগে স্বৈরাচার হাসিনা বা তার কোনো দোসরের বিচারের রায় হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তার ফাঁসির রায় হয়। তিনি আরও বলেন, সরকার নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়ন করবে। একই সাথে যেসব সংস্কারের ব্যাপারে সব রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে সেসব সংস্কারও করবে এই সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপাচার্য ডক্টর আল ফোরকান। এই অবৈধ স্বৈরাচারিণী জীবদ্দশায় একটা দেশপ্রেমিক বাংলাদেশ যতদিন বাংলাদেশে জীবিত আছে সাজা ভোগ না করে এই দেশে ঢুকতে পারবে না, আত্মসমর্পণ করে আসতে হবে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সংকট নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী আওয়ামী লীগ সরকারের ব্যর্থ শাসন। এরকমটাই জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে
সিলেট শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকলে দেশ পরিবর্তন করা সম্ভব। তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি মন্তব্য করে তিনি আরও বলেন, এই শক্তিকে যাতে কেউ বিনাশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত 9টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। হামলায় বাড়ির কয়েকটি কাঁচের জানালা ভেঙে যায়। ঘটনার সময় বাড়িতে কোনো সদস্য উপস্থিত না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে বহিরাগত প্রবেশের অভিযোগ তুলে কর্মসূচিতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আনুমানিক 8 থেকে 10 জন আহত হন। অন্যদিকে নারায়ণগঞ্জের চাষারায়ও দুপুরে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেয়ায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর সরকারি তিতুমির কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জাতীয় ছাত্র শক্তির 2 নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা 11:15টার দিকে কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। হামলায় জাতীয় ছাত্র শক্তির তিতুমির কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব আল নোমান নীরব সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। জাতীয় ছাত্র শক্তির দাবি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির তিতুমির কলেজ সংসদের নেতারা উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এরপর ছাত্র শক্তির নেতাকর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবারের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর বুধবার সকাল থেকে থমথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখে প্রধান ফটকে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা। এদিকে আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক সংঘর্ষের ঘটনার জেরে বকশীবাজার এলাকাতেও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। সকাল থেকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলেও হলে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন অনেকে। লালবাগ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বকশীবাজার এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকাল থেকে আমাদের সতর্ক উপস্থিতি রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে তবে সেটা আমরা আইনানুগভাবে মোকাবিলা করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ রায় দেন।
এর আগে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ জানিয়েছে, বগুড়া সদর থানায় দায়ের হয় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি সিলেটে এনসিবির পথসভা ঘিরে দেয়া একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী সচলের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা হলেও এর সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য দাবি করেছিলেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ সংক্রান্ত আলোচনায় ইতিবাচক সাড়া পেয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ইন্টারন্যাশনালের খবর, ওমানের আলোচনায় হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের টোল বাতিলের বিষয়েও ইতিবাচক সাড়া দিয়েছে ইরান। হরমুজ নিয়ে আলোচনার অগ্রগতির খবরে বিশ্ববাজারে 4% পর্যন্ত কমেছে অপরিশোধিত তেলের দাম। এদিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা হলে সে ব্যাপারে ইরান পার্লামেন্ট পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেছেন ইরানি আইন প্রণেতাদের একাংশ। অন্যদিকে গাজায় হামাস নিরস্ত্রীকরণ ইস্যুতে ফিলিস্তিনি নেতাদের সর্বোচ্চ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামাসের রাজনৈতিক শাখার নেতা খলিল আল হায়ার সঙ্গে ফোনালাপের পর এমন মন্তব্য ইরানি প্রেসিডেন্টের। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত 45 জন। দেশটির রাজধানী অঞ্চলের আবাসিক ভবন, একটি রেলওয়ে স্টেশন ও গুদাম ঘরে বুধবারের এসব রুশ হামলাকে এবছরের সবচেয়ে প্রাণঘাতী আগ্রাসন বলছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তাদের দাবি, এদিন 24টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলে বহু প্রাণ বাঁচানো যেত। এর আগে ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি গুদাম, একাধিক তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্র সহ রাশিয়ার বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত 5 জন নিহত ও 10 জন আহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চল। বন্যা ও ভূমিধসে আসামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 87 জনে, আর কেরালায় প্রাণ গেছে 20 জনের। দীর্ঘস্থায়ী বন্যা থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি আসাম। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গেল 2 দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে বিপর্যস্ত কেরালা রাজ্য। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনায় সিকিম, মেঘালয় ও অরুণাচলে জারি রয়েছে রেড অ্যালার্ট। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। নেপালের কারাকোরাম পর্বতমালায় ব্রড পিকে তুষার ধসে নিহত বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জার সম্মানে মোমবাতি জ্বালিয়ে আয়োজিত স্মরণসভায় অংশ নেন নেপালের শত শত মানুষ। এ সময় কাঠমান্ডুতে স্মরণ করা হয় নিহত অন্যান্য পর্বতারোহীদের। নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে প্রার্থনা ও 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। নিহত পর্বতারোহীদের ছবি ও ব্যানারটা নিয়ে তাদের কৃতিত্ব অবদানের প্রতি শ্রদ্ধা জানান সবাই। গেল রোববার দ্য আলপাইন ক্লাব অব পাকিস্তান জানায়, পর্বতের প্রায় 5700 মিটার উঁচুতে নির্মল পূর্জার মরদেহ পাওয়া গেছে। তার পাশেই ছিল আরও 3টি মরদেহ। গেল বুধবার পূর্জার নেতৃত্বে 10 সদস্যের একটি দল ব্রড পিকের চূড়ায় ওঠার অভিযানে যায়। এরপরই তুষারধসের কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। নির্মল পূর্জার জন্ম নেপালে হলেও পরে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেন। 2019 সালে মাত্র 6 মাসে বিশ্বের সর্বোচ্চ 14টি পর্বতশৃঙ্গ জয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এবার খেলার খবর। PCL বিগ ব্যাশ মাতানোর পর এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ S20তেও দল পেয়েছেন রিশাদ হোসেন। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। দলটি রিশাদের পাশাপাশি অজি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেননি। সবশেষ মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও তার খেলা হয়নি, ফলে প্রথম বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে খেলার দ্বারপ্রান্তে রিশাদ।
SA-20 পরবর্তী আসর শুরু হবে আগামী 9 জানুয়ারি থেকে, চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় আয়োজিত হতে পারে বিপিএলও। আফ্রিকান টুর্নামেন্টে খেললে এবারও রিশাদকে ছাড়াই অনুষ্ঠিত হবে বিপিএল। সবশেষ বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি। সেপ্টেম্বর মাসে অন্তত 2টি ম্যাচ খেলতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সহসভাপতি ফাহাদ করিম জানান, মঙ্গোলিয়া এরই মাঝে ঢাকায় এসে খেলতে রাজি হয়েছে। পক্ষান্তরে কিরগিজস্তান থেকে আমন্ত্রণ আছে বাংলাদেশ দলের জন্য। এই দুয়ের মধ্যেই আপাতত সমন্বয়ের চেষ্টা করছেন বাফুফের সভাপতি। কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে, এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরও একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা চার জাতি করতে চাচ্ছে। সো এই মুহূর্তে প্রেসিডেন্ট লেভেলে কথাবার্তা চলছে যে কিরগিজস্তানকে আমরা বলছি যে আপনারা কি আসবেন নাকি আমাদের এখানে। ইন দ্যাট কেস আমরা এখানে 3 কিংবা 4 জাতি করতে পারি, যেহেতু মঙ্গোলিয়া অলরেডি রাজি হয়ে আছে আসার জন্য। আর আরেকটা অপশন ওনারা আমাদেরকে বলছে যে আপনারা এখানে করার দরকার নেই, আপনারা এখানে চলে আসেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ হকি লীগ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। বুধবার দেশের ঐতিহ্যবাহী মহামেডান ক্লাবে পরিদর্শন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এ সময় দেশের হকির উন্নয়নে ক্লাবগুলোতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম বিভাগ দিয়ে আমরা আমাদের লীগ শুরু করতে চাই ইনশাআল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এবং আমরা একটা দীর্ঘমেয়াদী ক্যালেন্ডার করছি যে সেপ্টেম্বরে যদি প্রথম বিভাগ হয়, এরপরে অক্টোবরে সেকেন্ড ডিভিশন, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ নভেম্বর ডিসেম্বরে আমরা প্রিমিয়ার ডিভিশন হকিটা করার পরিকল্পনা করছি। বাংলাদেশের হকির অনেক পোটেনশিয়াল আছে, আপনারা সবাই জানেন। ক্রিকেটের পরে যদি কোনো গেম থেকে থাকে বাংলাদেশে সেটা হকিটাই সেই জায়গাটা নিতে পারবে। এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে করুণ অবস্থা, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে অল্প কিছু বিনিয়োগ করতে পারি, আমাদের প্লেয়ারদের ফ্যাসিলিটিস ট্রেনিং একটু ইমপ্রুভ করতে পারি, ইনশাল্লাহ আমাদের হকি নেক্সট 5 ইয়ার্সে আজকের থেকে অনেক দূরে এগিয়ে যাবে। লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাব সাবা এফকেতে নাম লিখিয়েছেন হামজা চৌধুরী। আজারবাইজানের গণমাধ্যম দলবদলের এই খবরটি নিশ্চিত করেছে। আজারবাইজানের গণমাধ্যম আকসার নিজস্ব সূত্রে বাংলাদেশি তারকা হামজার এই দলবদলের খবর জানিয়েছে। দুই দলের মাঝে কয়েক দফা আলোচনা শেষেই হামজা রাজি হয়েছেন এই ক্লাবের হয়ে খেলতে। যদিও লেস্টার সিটির ক্লাব অফিসিয়াল বা ইংলিশ কোনো গণমাধ্যম এ বিষয়ে কিছুই নিশ্চিত করতে পারেনি। এমনকি কত টাকায় দলবদল হয়েছে সেটিও নিশ্চিত করতে পারেনি আকসার। যদিও এর আগে হামজার ইস্যুতে লেস্টারের সঙ্গে কথা হচ্ছিল একাধিক ক্লাবের। বার্মিংহাম সিটি এবং শেফিল্ড ইউনাইটেডের রাডারেও ছিলেন বাংলাদেশের এই মিডফিল্ডার। তবে হামজা চৌধুরী ছাড়লেন ইংল্যান্ড। আজারবাইজানের চ্যাম্পিয়ন দলের হয়ে আগামী মৌসুমে মাঠে দেখা যেতে পারে হামজাকে। বিশ্বকাপ ফুটবলে ব্যাপক সমালোচনার মুখে আজ জরুরি বৈঠক ডেকেছেন ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনো। মরক্কোর রাবাতে বৈঠকে বসবেন ফিফার শীর্ষ কর্মকর্তারা। বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য FFE নামে নতুন এক পরিকল্পনা করার পর থেকেই সমালোচনার মাঝে আছেন ফিফার সভাপতি ইনফান্তিনো। ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার এবং 2 সেক্রেটারি জেনারেল মাতিয়াস এবং প্রিন্স আলী সরাসরি সমালোচনা করেন ইনফান্তিনোর। একাধিক মহাদেশীয় সংস্থা অনাস্থা জানায় ফিফা প্রধানকে নিয়ে। এমন অবস্থায় মরক্কোর রাবাতে বুধবার ফিফার বৈঠক ডেকেছেন ইনফান্তিনো। জরুরি বৈঠকে ইনফান্তিনো নিজের সিদ্ধান্ত এবং সংকট নিয়ে আলোচনা করতে চান বলে উল্লেখ করছে বৈশ্বিক গণমাধ্যমগুলো। আগামী বছরের নির্বাচনের আগে নিজের নড়বড়ে অবস্থা ঠিক করতে ফিফা সভাপতির এমন তোড়জোড় বলেই ধারণা করা হচ্ছে। কবজির ইনজুরির কারণে সিনসিনাটি ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন টেনিসের নাম্বার 1 কার্লোস আলকারাজ। কবজির এই ইনজুরির কারণে চলতি বছর একাধিক ইভেন্ট মিস করেছেন এই টেনিস তারকা। এপ্রিলে বার্সেলোনা ওপেন ইনজুরিতে পড়েন তিনি। এরপর উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেনেও দেখা যায়নি তাকে। সিনসিনাটি ওপেন দিয়েই কোর্টে ফেরার কথা ছিল তার। আসন্ন US ওপেনের প্রস্তুতি হিসেবে এই প্রতিযোগিতায় খেলতে চেয়েছিলেন স্প্যানিশ এই তারকা। তবে ইনজুরি থেকে পুরো সেরে ওঠা হয়নি তার। এমনকি 30 আগস্ট থেকে শুরু হতে যাওয়া US ওপেনেও আলকারাজকে দেখা যাবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এক্ষেত্রে আলকারাজকে আবার গ্র্যান্ড স্ল্যামে দেখা যাবে 2027 সালের অস্ট্রেলিয়ার ওপেনে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।